করে থামাবে কে হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য, শহীদের জমিনে রক্ত অতুল্য। এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাদিদের পক্ষ। শহীদের কাফেলার ডর নাই, নাই ভয়, হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয়। এই দেশ জমিনের রক্ত, যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন। হাদিরাই এটো বোমা আবাবিল পক্ষী, সহুসের মন ছিল সুশীতল লক্ষ্মী। বাবরার হত্যায় ভেবেছিলে শ্রেষ্ঠ, দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট। হাদিরাই জন্মায় ফাতেমার গর্ভে, হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে। হাদিদের ভয় নেই, হাদিরা শহীদ তো, হাদিরাই ওমর আলী বাদবাকি বৃত্ত। গুলি টুলি হাদিদের ঝুলটাও ছেড়ে না, হাদিরা আছে বলে ফাশিস্ট ফেরে না। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে একটা জিনিস অনেক চাউর হয়ে গেছে একটা কথা নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সামরিক চুক্তি। এবং পাকিস্তান এই চুক্তিতে আগ্রহী, পাকিস্তান প্রস্তাব দিয়েছে এই চুক্তির জন্য। পাকিস্তান মনে করছে এই চুক্তি বর্তমান সরকারের পক্ষে অনুকূল হবে, নির্বাচনের পূর্বে এই চুক্তিটা পাকিস্তান করতে চাচ্ছে। এবং ভারত আমাদের বর্ডারের, আমি পূর্বে উল্লেখ করেছি, ভারত আমাদের বর্ডারে প্রায় 1 কিলোমিটারের মধ্যে চারটি সেনাঘাঁটি করছে। একটা ত্রিপুরার ওইদিকে, একটা চিকেন নেকের ওইখানে, আর একটা আসামের ওইখানে, আর একটা পশ্চিমবাংলার ওইখানে। প্রচুর যুদ্ধের জন্য পূর্ণ একটা যেন প্রস্তুতি নিচ্ছে, সেই রকম একটা আবহাওয়া বিরাজ করছে ভারতের পক্ষ থেকে। আমরা আগেই বলেছি বাংলাদেশ কখনো কাউকে আক্রমণ করে না, এ পর্যন্ত ইতিহাস নেই। স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ কাউকে আক্রমণ করেনি। কেউ গায়ে পড়ে যুদ্ধ লাগালে সেটা অন্য ব্যাপার, কেউ গায়ে পড়ে যদি যুদ্ধ লাগায় সেটা অন্য ব্যাপার, কিন্তু কাউকে বাংলাদেশ এ পর্যন্ত আক্রমণ করেনি। তো ভারত ক্রমাগত থ্রেট দিচ্ছে, পারমাণবিক বোমা মারবে, 5 মিনিটের মধ্যে চট্টগ্রাম দখল নেবে, ফেনী চিকেন নেক দখল নিয়ে নেবে, এবং ভারতের চিকেন নেকের কাছে দিনাজপুরের ওই অংশটুকু দখল করে চিকেন নেকটা বড় করবে। সেগুলো ভারতের মিডিয়ার প্রপাগান্ডা এবং ভারতের মিডিয়ার কথাবার্তা, ভারতের উস্কানি। তো এই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তিটা হওয়ার কথা, কেউ বলছে আবার চীনের সাথেও করবে, বাংলাদেশ পাকিস্তান চীন, বাংলাদেশ পাকিস্তান চীনের মধ্যে এই চুক্তিটা হবে। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এই চুক্তিটা ভারতীয় মিডিয়ায় যা বলছে সেটা পাকিস্তান এবং সৌদি আরবের আদলে যে পারমাণবিক চুক্তিটা করেছে সৌদি আরব পাকিস্তানের সাথে গত 2-3 মাস আগে, সেই চুক্তির আদলে এই চুক্তিটা করতে চাচ্ছে। তবে এই চুক্তিটা করলে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে চুক্তিটা করে এবং যদি চীনকেও সাথে নিয়ে নেয়, ত্রিমুখীয় যদি চুক্তিটা হয়, তাহলে বাংলাদেশের সেফটির জন্য অনেক বেশি ভালো হয়ে যাবে, অনেক বেশি উপকার হবে বাংলাদেশের সেফটির জন্য। তখন এই দাদাবাবুরা আমাদেরকে ট্রেড দিতে পারবে না। দাদাবাবুরা ট্রেড দিলে দাদাবাবুদের খবর থাকবে তখন। দাদাবাবুরা সবসময় দুর্বলের উপর শক্ত হয় এবং সবলের কাছে মেয় মেয় করে। পাকিস্তান আমাদের বর্ডারে দাদাবাবুরা সিংহ হয়ে যায়, পাকিস্তানের বর্ডারে কুকুর হয়ে যায়, ঘেউ ঘেউ করে, আর চীনের বর্ডারে মিও মিও করে। এটা হচ্ছে দাদাবাবুদের স্বভাব। কোনো ক্রমে এই বাংলাদেশকে শেখ হাসিনা এই বাংলাদেশকে শান্তিতে থাকতে দিচ্ছে না দাদাবাবুরা, কোনো ক্রমে শান্তিতে থাকতে দিচ্ছে না দাদাবাবুরা এই শেখ হাসিনা কারণ শেখ হাসিনা তখন ছিল তাদের কাঠপুটলি সেবাদাসী, যেমনে বলছে সেমনে চলেছে এবং ভারতকে অনেক কিছু দিয়েছে। সেটা আমার কথা, শেখ হাসিনা নিজের কথা। আমি যা দিয়েছি ভারতকে, ভারত তা আজীবন মনে রাখবে। এই কথাগুলো শেখ হাসিনার কথা। তো ভারতকে তুমি দিয়েছো, ভারত থেকে তো তুমি কিছু নিতে পারো না। জাতির সাথে বেইমানি করেছো, বাংলা মানুষের সাথে বেইমানি করেছো, ভারতের কাছে বিলিয়ে দিয়েছো সব কিছু। বাংলাদেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করেছো, যেটা 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা এবং ছাত্ররা বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়ে যেটা এই দেশটা উদ্ধার করেছে ভারতের কাছ থেকে। কিন্তু এখনও পুরোপুরি উদ্ধার হয় নাই, জায়গায় জায়গায় লোকগুলো বসে আছে। এগুলা
তো সামনে একটা ইলেকশন হওয়ার কথা, নিরপেক্ষ ইলেকশন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ইতিহাসের সর্বাপেক্ষা নিরপেক্ষ একটা ইলেকশন হবে। যা হোক, তারেক জিও বিদেশ থেকে চলে আসছে এবং অনেক সমাগমে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখলাম। তো দেখা যাক সামনে ভবিষ্যতে কি হয়। আর আমার ভিডিওটা পুরো না টেনে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। সাম্প্রতিক সময় ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে ঢাকা ও ইসলামাবাদ একটি আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো গঠনের বিষয়ে আলোচনা করছে, যা কাঠামোগত দিক থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে হতে পারে। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, প্রস্তাবিত এই চুক্তি অনুযায়ী একটি দেশের উপর সামরিক আগ্রাসন ঘটলে অপর দেশ সহযোগিতায় এগিয়ে আসবে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 গত 22 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার বরাতে তারা জানতে পেরেছে যে বাংলাদেশ ও পাকিস্তান ইতোমধ্যে একটি যৌথ মেকানিজম গঠন করেছে। এই ব্যবস্থার মূল লক্ষ্য হল প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুত করা এবং এর কাঠামো ও বিষয়বস্তু চূড়ান্ত করা। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সামরিক নেতৃত্বের মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে, যা দুই দেশের মধ্যে বাড়তে থাকা সামরিক যোগাযোগ ও কৌশলগত সমন্বয়ের ইঙ্গিত দেয়। ইন্ডিয়া টুডে সহ ভারতের অন্যান্য সংবাদ মাধ্যমও একই ধরনের দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে পাকিস্তানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ঢাকা সফর করেছেন। এই তালিকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান, নৌবাহিনীর প্রধান এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের নাম উল্লেখ করা হয়। ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, এসব সফর নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এর পেছনে একটি বৃহত্তর কৌশলগত লক্ষ্য রয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও দাবি করা হয় যে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান দ্রুত এই চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই বিষয়টি চূড়ান্ত করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের মতে, পাকিস্তান মনে করছে বর্তমান সরকার এই ধরনের একটি উদ্যোগে তুলনামূলকভাবে অনুকূল অবস্থানে রয়েছে। এই সম্ভাব্য চুক্তির সঙ্গে তুলনা টানা হচ্ছে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার একটি সাম্প্রতিক প্রতিরক্ষা সমঝোতার। গত সেপ্টেম্বরে সৌদি আরব পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এর ভাষা, যেখানে বলা হয় কোনো একটি দেশের উপর আক্রমণ হলে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান চুক্তিতেও অনুরূপ ধারা অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে প্রস্তাবিত এই চুক্তিতে পারমাণবিক সহযোগিতার কোনো বিষয় থাকবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ বিষয়ে নিশ্চিত কোনো ইঙ্গিত মেলেনি। বিশ্লেষকদের মতে, যদি এমন কোনো বিষয় অন্তর্ভুক্ত হয়, তাহলে তা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ভারতের জন্য তা বিশেষ উদ্বেগের কারণ হয়ে উঠবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করেছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং শরীফ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট ভারত বিরোধী মনোভাব পাকিস্তানের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি করেছে। তাদের মতে, এই প্রেক্ষাপটে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। পাকিস্তানের ক্ষমতাসীন দলের একজন নেতা কামরান সাইদ ওসমানী প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশে আক্রমণ হলে পাকিস্তান ঢাকার পাশে দাঁড়াবে। যদিও এসব বক্তব্য সরকারিভাবে পাকিস্তানের নীতিগত অবস্থান হিসেবে ঘোষণা করা হয়নি। এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিকে ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ পাকিস্তানের টু ফ্রন্ট স্ট্র্যাটেজি বা দুই দিক থেকে চাপ সৃষ্টির কৌশলের সঙ্গে মিলিয়ে দেখছেন। তাদের মতে, পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং পূর্ব সীমান্তে বাংলাদেশ, এই দুই দিক থেকে ভারতের ওপর কৌশলগত চাপ তৈরি হতে পারে। তবে ভারত সরকার এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সংবাদ সংস্থা IANS জানিয়েছে, দিল্লি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো ন্যাটো স্টাইল প্রতিরক্ষা চুক্তির ঘোষণা আসেনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশীয় মতো
বাংলাদেশের দিকে বাঁকা নজর দিলে ভারতে হামলা চালিয়ে জাহান্নাম বানিয়ে দিবে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ এন বা PMLN এর যুব শাখার শীর্ষ নেতা কামরান সাইদ ওসমানী ভারতের বিরুদ্ধে নজিরবিহীন হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তিনি হুমকির সুরে বলেছেন, ভারত যদি বাংলাদেশের দিকে কোনো প্রকার কুদৃষ্টি দেয় বা আগ্রাসনের চিন্তা করে তবে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ভারতের উপর আঘাত হানবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের এই ঘোষণায় এই অঞ্চলের উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনের এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কামরান সাইদ ওসমানী তার ভিডিও বার্তায় অত্যন্ত কড়া ভাষায় কথা বলেছেন। পাকিস্তানের জনগণ এবং সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে বাংলাদেশ একা নয়, যদি ভারতের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক চাপ বা আগ্রাসনের চেষ্টা দেখা যায় তবে পাকিস্তানের মিসাইল ভারতের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বিন্দুমাত্র দেরি করবে না। উসমানী মনে করিয়ে দেন, অতীতেও পাকিস্তান ভারতের সঙ্গে একাধিকবার সামরিক সংঘাত মোকাবেলা করেছে এবং ভারতের আগ্রাসী মনোভাবের জবাব দিয়েছে। বর্তমান পরিস্থিতিতেও পাকিস্তান একই ধরনের কঠোর পদক্ষেপ নিতে সম্পূর্ণ সক্ষম। এটি কেবল মৌখিক আস্ফালন নয়, এর পেছনে পাকিস্তানের সামরিক প্রস্তুতির ইঙ্গিত রয়েছে বলে তিনি দাবি করেন। এই ভিডিও বার্তায় ওসমানী শুধুমাত্র সতর্ক করেই থামেননি, তিনি একটি পুরোদস্তুর সামরিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন। তিনি ভারত সরকারকে সতর্ক করে বলেন, ভারত যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে তবে তাদের দুই দিক থেকে যুদ্ধের মোকাবেলা করতে হবে। পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশ, উভয় দিক থেকে ভারতের উপর আক্রমণ চালানো সম্ভব। একই সময়ে চীন ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখ সীমান্তে চাপ সৃষ্টি করবে, ফলে ভারতীয় সেনাবাহিনী তাদের মনোযোগ এবং শক্তি তিনটি ভিন্ন সীমান্তে ভাগ করতে বাধ্য হবে। উসমানীর মতে এই বহুমুখী আক্রমণের মুখে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এই বক্তব্য থেকে বোঝা যায় পাকিস্তান বাংলাদেশ ইস্যুটিকে তাদের নিজস্ব জাতীয় নিরাপত্তার অংশ হিসেবেই দেখছে। ওসমানী আরো একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন যা এই অঞ্চলের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তিনি প্রস্তাব করেছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অবিলম্বে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠন করা উচিত। এই জোটের আওতায় দুই দেশ একে অপরের মাটিতে সামরিক ঘাঁটি স্থাপন করবে, অর্থাৎ বাংলাদেশে পাকিস্তানের একটি সামরিক ঘাঁটি থাকবে এবং পাকিস্তানে বাংলাদেশের একটি সামরিক ঘাঁটি স্থাপন করা হবে। ওসমানীর মতে যদি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের সামরিক উপস্থিতি নিশ্চিত করা যায় তবে ভারত চাইলে আর বাংলাদেশের উপর দাদাগিরি বা আধিপত্য বিস্তার করতে পারবে না। এই ধরনের ঘাঁটি স্থাপন উভয় দেশের সামরিক নিয়ন্ত্রণ ও ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। সামরিক ঘাঁটির পাশাপাশি অর্থনৈতিক সংযোগের বিষয়টিও উসমানীর বক্তব্যে উঠে এসেছে। তিনি উল্লেখ করেন, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC-র সঙ্গে বাংলাদেশের বন্দরগুলোকে যুক্ত করা সম্ভব। যদি চট্টগ্রাম বা মোংলা বন্দরের সঙ্গে পাকিস্তানের গোয়াদর বন্দরের সরাসরি সংযোগ স্থাপন করা যায় তবে তা ভারতের মেইনল্যান্ডকে পাশ কাটিয়ে একটি শক্তিশালী বাণিজ্যিক ও সামরিক রুট তৈরি করবে। এতে করে বঙ্গোপসাগরের ভারতের একচ্ছত্র আধিপত্য খর্ব হবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। ওসমানীর এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বলয় সংকুচিত হয়ে আসবে। সীমান্তে BSF এর কর্মকাণ্ড নিয়েও কথা বলেছেন এই পাকিস্তানি নেতা। তিনি অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর অত্যাচার চালাচ্ছে এবং সীমান্তে হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। ওসমানী বলেন, ভারত তাদের তথাকথিত অখণ্ড ভারত মতাদর্শ বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করা এবং হিন্দু রাষ্ট্র গঠনের এজেন্ডা বাস্তবায়ন করা। পাকিস্তান কখনোই ভারতের এই আধিপত্যবাদী আচরণ মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ এবং সরকার যেন মনে না করে তারা দুর্বল। পাকিস্তানের পূর্ব সামরিক সমর্থন তাদের সাথে রয়েছে। এদিকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি যখন চরমে তখন ভারতের পক্ষ থেকেও উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে। যদিও এটি একটি স্থানীয় আইন শৃঙ্খলা জনিত বিষয়, তবুও ভারতের জম্মু ও কাশ্মীরে একে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। কাশ্মীরের কিস্তওয়ারে একটি হিন্দু সংগঠন এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এবং এলাকাটিতে হরতালের মতো পরিস্থিতি তৈরি করে। বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতন ধর্ম সেবার প্রেসিডেন্ট মহন্ত রাম সারণ দাস আচার্য। এই বিক্ষোভে অংশ নিয়ে
জম্মু কাশ্মীর বিধানসভার বিরোধী দলীয় নেতা এবং বিজেপির প্রভাবশালী সদস্য সুনীল শর্মা বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি হুমকি প্রদান করেছেন। তিনি দাবি করেন বাংলাদেশে যা ঘটছে তার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে বসে থাকবেন না। সুনীল শর্মা উল্লেখ করেন নরেন্দ্র মোদী বিশ্বের সকল হিন্দু এবং বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য আশার প্রতীক। তার মতে বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে মোদী সরকার শীঘ্রই বড় কোনো পদক্ষেপ নিতে পারে। বিজেপির এই নেতার বক্তব্য থেকে স্পষ্ট যে ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অজুহাত খুঁজছে। সুনীল শর্মা আরো দাবি করেন ভারত 2047 সালের মধ্যে সামরিক ও অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম পরাশক্তি হওয়ার পথে রয়েছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই প্রতিবেশী দেশগুলো এবং কিছু আন্তর্জাতিক শক্তি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলো নরেন্দ্র মোদীকে সমীহ করে চলে। তার মতে বাংলাদেশে বর্তমানে যে অস্থিতিশীলতা চলছে তা আসলে বিদেশি শক্তির উস্কানিতে হচ্ছে এবং এর লক্ষ্য হলো 2026 সালের নির্বাচনকে বিলম্বিত করা বা বানচাল করা। ইকোনমিক টাইমসের বরাত দিয়ে তিনি জানান ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেবে। ভারতের এই ধরনের আগ্রাসী মনোভাবের কারণে পাকিস্তানের নেতা কামরান সাইদ উসমানের বক্তব্যটি এতটা গুরুত্ব বহন করছে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে হামলার চেষ্টার পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যে বিজেপি নেতাদের ক্রমাগত হুমকি পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। এমন অবস্থায় পাকিস্তানের পক্ষ থেকে মিসাইল ব্যবহারের হুঁশিয়ারি এবং সামরিক জোটের প্রস্তাব ভারতকে চাপে ফেলার একটি বড় হাতিয়ার হতে পারে। পাকিস্তান স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশ ইস্যুতে ভারত কোনো ভুল পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ। ওসমানের বক্তব্যে যে বিষয়টি পরিষ্কার তা হলো পাকিস্তান আর শুধুমাত্র কাশ্মীর ইস্যুতে সীমাবদ্ধ থাকতে চাইছে না, তারা এখন ভারতের পূর্ব সীমান্তেও মনোযোগ দিচ্ছে। বাংলাদেশ যদি পাকিস্তানের এই প্রস্তাবে সাড়া দেয় তবে ভারতের জন্য তা হবে অস্তিত্বের সংকট। ভারতের শিলিগুড়ি করিডোর এলাকাটি এমনিতেই সামরিক দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন যদি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং চীনের সহায়তা থাকে তবে যুদ্ধের সময় ভারত এই অঞ্চলটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। পাকিস্তানি নেতার বক্তব্যে ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করার ইঙ্গিত দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের এই প্রস্তাবের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে জনমনে ভারত বিরোধী মনোভাব এবং সীমান্তে বিএসএফ এর আগ্রাসনের কারণে পাকিস্তানের এই পাশে দাঁড়ানোর বার্তাকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে যখন ভারতের ক্ষমতাসীন দলের নেতারা প্রকাশ্যেই বাংলাদেশ হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন তখন পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সমর্থন বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে পারে। ওসমানী তার ভিডিওর শেষে আবারও স্মরণ করিয়ে দেন ভারত যেন ভুলে না যায় পাকিস্তান একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং তাদের মিসাইল টেকনোলজি দক্ষিণ এশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গতকাল আজকে বলতেছিল তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আমরা শাসক করতে নির্যাতিত হতে চাই না, আমরা কারণ জঙ্গি হতে চাই না। পশ্চিমেরা জঙ্গি মেনে নিলাম হবে না, ওনারা উস্কানি দিচ্ছেন ক্ষমতায় আসবে। তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি নিয়ে কমফোর্টেবল থাকি তোমার তো সমস্যার কথা না। সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশ কিনা। এই বাংলাদেশ না, ইসলাম শিক্ষা দেয় না, সুশীলরা আমাদের এই জিনিস বলে আর আমাদের সরকার তা বহন করে। এই আওয়ামী লীগ বিডিআর হত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, কি অমানবিক আচরণ। আমি গুম ছিলাম 2 বার। সর্বশেষ গুম থাকার পর 2 দিন আগে দেখলাম আওয়ামী একটা পোর্ট থেকে লেখা হচ্ছে আমি 1 বছর 6 মাস গুম ছিলাম, আমি নাকি পাকিস্তানে ছিলাম। বলেন এটাই আওয়ামী লীগ? তা আমি, আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী লীগ, মনে কষ্ট নিও না। তা আমি বলি আপনারা আর কাউকে ভয় পাবেন না, মহান আল্লাহকে ভয় করব। আমার দ্বারা কারো উপকার না হোক, অন্তত ক্ষতি যেন না হয়, এই দর্শন যেন না হয়। আর এই চেতনাবাদদের বাদ দিতে হবে আমাদের। আমার ধর্ম কোনো খারাপ কিছু শিখায় না। সবাইকে মিলে আমরা এক ঐক্যে থাকবো, আমরা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন, বিমান কিনতেছেন, একটা ভালো একটা চুক্তি করেন যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু। যদি এই ভারতকে সোজা না করলে আমরা আসলে সোজা হব। আমরা এক জাতির এক দেশ,
ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও 18 কোটি, ওর এক জাতি নাই 18 কোটি যিনি আমার সীমান্তে যুদ্ধ করতে আসবে। আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না, আমাদের সমান ভারতের আইনের প্রতি, সেটা দিল্লির আইনের প্রতি। আমরা ইনশাল্লাহ সব কিছু প্রতিহত করতে পারবো। ওনারা উস্কানি দিচ্ছেন ক্ষমতায় আসবে, তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি নিয়ে কমফোর্টেবল থাকি, তোমার তো সমস্যা হওয়ার কথা না। বড় হলো আমাদের শেখ হাসিনা, কোন আইন সে মানে নাই, তখন কোনো প্রেসক্রিপশন দেন নাই, এখন উপদেশ দেন হাসিনারে নিয়ে নির্বাচন করতে হবে। এই ধরনের কথা বলে সোজা করে দিবেন। আর একটা জিনিস, আমাদের দরকার একটা সার্বভৌমত্ব চুক্তি, যেখানে দরকার আমাদের এই সার্বভৌমত্ব প্রশ্নে আমরা ক্ষমতাবান হব। আমাদের দরকার পাকিস্তান, চীন, টার্কি সহ একটা সার্বভৌমত্ব চুক্তি। যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ব্যবহার করব। আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনার, বা লজ্জা, এই চুরির জন্য আমরা কিছু করতে পারি নাই। এত টাকা চুরি না হলে আমরা এরকম বউ কিছু বানাতে পারতাম পাকিস্তানের মতো। এই চোরদের আমরা দেখতে চাই না, নতুন কোনো চাঁদাবাজদের আমরা দেখতে চাই না। বাংলাদেশের দুঃখজনক হলো সত্য, আমাদের অনেক খনিজ সম্পদ নাই, বাট একটা সম্পদ আমাদের আছে, এই জনগণ। একটা জনগণের পিছনে 1 লাখ টাকা খরচ করে সরকার, 6 মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে। এত সহজ ইনভেস্টমেন্ট কেন করেন আমি জানি না। সব কমিশনবাজ, সব কমিশনবাজ। আমার কমিশন নাই তো বেকার থাকুক, রাজনীতিতে ডাক দিলে এরা আসে, চিল্লাচিল্লি করে। বা সরকারের উচিত এদেরকে দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে পাঠানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো এবং এই সোনার দেশ দীর্ঘস্থায়ী হবে। আবার সেই আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার X5 কে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার, হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা করতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন না, যে চ্যানেল 24 এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়। তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপার গুলো জাতির সাথে বেঈমানি করেন। মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই। যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই। আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। তাই আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন। যদি বিবৃতি দিয়ে না জানান, আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপি তার মৃত্যু সন্নিকট। যদি ওই তথ্য সত্য হয়, আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাথার ব্যথা এখনো যায়নি। যদি মাথার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেইলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে, তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। আপনার সন্তানের যেদিন জানা যাওয়া দাফন হবে, সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন। একজন সাংবাদিক তিনি চ্যানেল 24-এ বললেন কি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম, যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, আমার গা শিহরিত হয়ে উঠল। আমি তাদেরকে বলতে চাই, আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি। এই ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। আপনি 2.5 ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে 4 তলা পর্যন্ত, তার মধ্যে ঢোকেন কিভাবে? তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে? এই আগুনের সহযোগী আপনি, নাহলে আপনি এই বিল্ডিং এ ঢুকলেন কিভাবে 2.5 ঘন্টা পর? কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে?
আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি। আপনাদের লজ্জা হয় না? যাত্রাবাড়িতে দেখেন, যাত্রা আপনি একটা জিনিস বলেন, শিরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুড়ে মারল কে? আওয়ামী লীগ। এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কে? আওয়ামী লীগ। বিহঙ্গ পরিবহনের বাস কে পুরাইছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর রসারা পুরাপুরির কাজ কি করে? এবার আরো বলেন, আমার ভাই বলে গেল, শোনেন, বিডিআর হত্যাকাণ্ডে প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল। বিটিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম দুটো ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডি গুলোকে, আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলার? এই একই কাজ আপনি আবার করলেন। পুড়িয়ে ফেলার রাজনীতি আমরা করি না। আমরা সবসময় বলি কি, হাদির কথাটাকে বলি, মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে। সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি। আমরা কাউকে মেরে কোন ইস্যু তৈরি করতে চাই না। আর আপনি इतना दुखाया है तुमने हमको, न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। दिल इतना दुखाया है तुमने हमको, न मनाओ रहने दो। शहादत की राह तुम चुन ली, हम सबको सिर्फ अब रोने दो। तुम हंसते थे तो लगता था ये मुल्क अभी जिंदा है। तुम चलते थे तो लगता था ये शहर अभी जिंदा है। तंज़ीम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तंज़ीम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। दिल इतना दुखाया है तुमने हमको, न मनाओ रहने दो। शहादत की राह तुम चुन ली, हम सबको सिर्फ अब रोने दो। होठों पे तबासुम रहता था, नजरों में भी तुम ही बसते थे। तू साथ हमारे जब तक थे, हम सच में दिल से बसते थे। अब हंसना भी दुश्वार हुआ, यूं याद न आओ रहने दो। कितनी ही अज़ियत सहली है, बस अब न रुलाओ रहने दो। दिल इतना दुखाया है तुमने हमको, न मनाओ रहने दो। जो जख्म ज़्यादा गहरे हो, मुश्किल है बहुत उनका भरना। जो कुछ भी था वो खत्म हुआ, क्यों शिकवा शिकायत करना। जिस दुख को छुपाया दिल में था, सबको न दिखाओ रहने दो। वस्ता भुला दो गम सारे, यूं दिल न जलाओ रहने दो। तंज़ीम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तू साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता था। दिल इतना दुखाया है तुमने हमको, न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। इस देश के ज़र्रे ज़र्रे को हम अपने खून से सींचेंगे। अल्लाह की कसम
जिस खून शहीदा से अब तक गुल रंग हुई है ये ज़मीं, इस खून के काट काट से तूफान उठा कर दम लेंगे। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता थे, हर ख्वाब हकीकत। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। शहादत की राह तुम चुन ली, हम सबको सिर्फ अब रोने दो। तुम हंसते थे तो लगता था ये मुल्क अभी जिंदा है, तुम चलते थे तो लगता था ये शहर अभी जिंदा है। तंज़ीम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तंज़ीम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। शहादत की राह तुम चुन ली, हम सबको सिर्फ अब रोने दो। होठों पे तबासुम रहता था, नजरों में भी तुम ही बसते थे। तू साथ हमारे जब तक थे, हम सच में दिल से बसते थे। अब हंसना भी दुश्वार हुआ, यूं याद न आओ रहने दो। कितनी ही अज़ियत सहली है, बस अब न रुलाओ रहने दो। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। जो जख्म ज़्यादा गहरे हो, मुश्किल है बहुत उनका भरना। जो कुछ भी था वो खत्म हुआ, क्यों शिकवा शिकायत करना। जिस दुख को छुपाया दिल में था, सबको न दिखाओ रहने दो। वस्ता भुला दो, गम सारे यूं दिल न जलाओ रहने दो। तंज़ीम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तू साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता था। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। इस देश के ज़र्रे ज़र्रे को हम अपने खून से सींचेंगे। अल्लाह की कसम इस धरती को गुलजार बना कर दम लेंगे। जिस खून शहीदा से
के काट काट से तूफान उठा कर दम लेंगे। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता थे, हर ख्वाब हकीकत। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।